স্বাগত জানাচ্ছি সবাইকে ডক্টরওয়ালা.কম আয়োজিত লাইভ মেডিকেল প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তারে। বরাবরের মতো আমি ডাক্তার সাবরিনা আছি আপনাদের সাথে, থাকবো পুরোটা সময় জুড়েই। প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলার জন্য, আর সেই সমস্যা নিয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য, আপনাদের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে পরামর্শ প্রদানের জন্য একজন বিশেষজ্ঞ ডক্টরকে আমাদের সেটে আমন্ত্রণ জানানোর। আর তার ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো অনিয়মিত মাসিক নিয়ে। আর সেজন্য আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন ডাক্তার বিলকিস বেগম চৌধুরী ম্যাম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে আছেন কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ ও হসপিটালে। তাছাড়াও ম্যাম কনসালটেন্সি দিয়ে থাকেন হেলথ অ্যান্ড হোপ হসপিটাল পান্থপথে। ম্যামের সাথে আপনারা কথা বলতে ডায়াল করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে। তাছাড়াও আমাদের যে ভিডিওটি অলরেডি আমাদের পেজ থেকে লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্ট করার মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার সময় অবশ্যই আপনার বয়স এবং সমস্যাটি কতদিন ধরে হচ্ছে, কার সমস্যা হচ্ছে সেটি উল্লেখ করে নেবেন। কেমন আছেন ম্যাডাম? ধন্যবাদ, ভালো আছি ম্যাম। আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আমরা তো আজকে কথা বলবো অনিয়মিত মাসিক নিয়ে। তো প্রথমেই যদি আমাদের ডক্টরওয়ালা.কম এর ফ্যানদেরকে জানিয়ে নিতেন যে অনিয়মিত মাসিক হবার কারণ কি কি। আচ্ছা, একজন নারীর প্রজনন জীবনের শুরুর অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে তার মাসিক ঋতু দর্শন, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি মেনার্ক। এটি সাধারণত তার বালিকা বয়সে শুরু হয়, 12-13 বছর বয়সে শুরু হয়। আবার তার প্রজনন জীবনের পরিসমাপ্তিও ঘটে কিন্তু এই ঋতুস্রাব সমাপনের মাধ্যমে। আপাত দৃষ্টিতে মনে হয় যে নিয়মিত মাসিক ঋতুস্রাব মানে এটি একটি স্বাভাবিক, তবে অনিয়মিত মাসিক ঋতুস্রাবও স্বাভাবিকও হতে পারে, অস্বাভাবিকও হতে পারে। যেমন জীবনের শুরুতে সাধারণত প্রথম 2-3 বছর মাসিক যে অনিয়মিত মাসিক হতে পারে, আবার তার মাসিক শেষ হওয়ার সময়ও তার অনিয়মিত মাসিক হতে পারে। এটি কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি সাধারণত হরমোনজনিত কারণে হয়ে থাকে। কিন্তু যদি কারো অনিয়মিত মাসিক অস্বাভাবিক হয়, সেক্ষেত্রে আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে এবং সেইখানে আমাদেরকে কাজ করতে হবে, সময় দিতে হবে। তাহলে সেই কারণগুলো কি কি যার কারণে যেটা স্বাভাবিকের বাইরে যে অনিয়মিত মাসিকটা হচ্ছে, সেটা কারণগুলো কি হতে পারে ম্যাম? সে কারণ তার পেছনে কোনো সমস্যা থাকতে পারে। যেমন ধরেন কারো অনিয়মিত মাসিক হচ্ছে, সে বেশি মোটা হয়ে যাচ্ছে, আমরা বলি আমাদের ভাষায় বলি পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। কারো যদি কোনো গলার সমস্যা থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকলে হাইপোথাইরয়েড, সেখানে কিন্তু তার হতে পারে। অর্থাৎ থাইরয়েড জনিত কারণেও তার অনিয়মিত মাসিক হতে পারে। আরো বিভিন্ন কারণে তার অনিয়মিত মাসিক হতে পারে। যেমন কোনো তার জরায়ুর মুখের ক্যান্সার, সেক্ষেত্রে তার মাসিকের মাঝখানে দেখা যাচ্ছে যে তার আবার বা প্রতিনিয়তই তার সমস্যা হচ্ছে, অন্যান্য সমস্যাগুলো তো আছেই। সুতরাং অনিয়মিত মাসিক হলে আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনি তো অনিয়মিত মাসিকের একটি কারণ বলেন পলিসিস্টিক ওভারিয়ান যে সিনড্রোমটা আছে সেটি, তো এটা নিয়ে যদি একটু কথা বলতেন, যেটা লক্ষণ কি বা কিভাবে বোঝা যাবে যে একজন পলিসিস্টিক ওভারিয়ান যে সিনড্রোমটি আছে বা সিনড্রোম আছে কিভাবে হয়। আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কতগুলো হচ্ছে। প্রথম কথা হচ্ছে তার ওজন বেড়ে যাবে, তার ওই বয়সের তুলনায় বা ওজন আস্তে আস্তে বাড়তে থাকে, এবং তার মাসিকটা অনিয়মিত হয়। সাধারণত দেখা যায় যে তার 2-3 মাস বা 3-4 মাস পর পর মাসিক হচ্ছে এবং মাসিকের পরিমাণটাও কমে যাচ্ছে। সাধারণত আমাদের মাসিক আমরা জানি 1 থেকে 7 দিন থাকে এবং পরিমাণে প্রতিদিন হচ্ছে তার 3-4 বার স্যানিটারি টাওয়েল চেঞ্জ করতে হয়, যেটাকে আমরা বলি অ্যারাউন্ড 50 ml। তো মাসিকের পরিমাণটাও তার অনেক কমে যায়। যেমন অনেকে বলে যে আমার একদিন 1 ফোঁটা দেখে আর দেখি না, এরকম হতে পারে। আরো হতে পারে যে তার কেউ যদি বিয়ে করে থাকে তো তার বাচ্চা হচ্ছে না, সে এরকম একটা সমস্যা নিয়ে আসতে পারে যে আমার অনেকদিন তো বিয়ে হয়েছে, আমার বাচ্চা হচ্ছে না। এটি একটি সমস্যা নিয়ে আসতে পারে আমাদের ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি হিসাবে। তাছাড়াও হচ্ছে যে তার আরো কিছু সমস্যা দেখা দেয়, সেগুলো আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে পেতে পারি। এই ধরনের রোগীদের একটু টেন্ডেন্সি থাকে ডায়াবেটিসের দিকে, সুতরাং ব্লাড সুগার রেজ থাকতে পারে।
আমরা এই জাতীয় রোগীকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হিসেবে আমরা চিহ্নিত করি এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তখন আমরা আরো মোটামুটি কনফার্ম হয়ে যাই। ম্যাম, আজকে আমরা প্রোগ্রামে কথা বলবো অনিয়মিত মাসিক নিয়ে, সেটা নিয়ে কথা বলবো অবশ্যই। আর কি কি সমস্যা নিয়ে সাধারণত আপনাদের স্ত্রী রোগ বা প্রসূতি বিভাগে মেয়েরা বা নারীরা আসেন ম্যাম? আমাদের স্ত্রীরোগ প্রসূতি বিদ্যায় তো প্রচুর সমস্যা নিয়ে আসে। তার মধ্যে কমন আপনি যেটা বলছিলেন একটি অনিয়মিত মাসিক, ইররেগুলার সাইকেল আমরা যেটাকে বলি। সাদা স্রাব প্রায়ই আসবে, আমার সাদা স্রাব হচ্ছে, এটা খুব বেশি শোনা যায়, যেটাকে বলি আমরা লিকোরিয়া। এটি কিন্তু স্বাভাবিক হতে পারে, হয়তো তার স্বাভাবিকই, অন থার্ড ক্ষেত্রে কিন্তু মানে 1/3 কিন্তু স্বাভাবিক, কিন্তু সে বুঝতে পারছে না যে এটা কেন হয়। আর বাকি এর পেছনে কারণ থাকতে পারে। তো সে নিয়ে আসে লিকোরিয়া বা সাদা স্রাব যাচ্ছে, এছাড়াও সে নিয়ে আসে বাচ্চা হচ্ছে না, এখন একটা বিরাট সমস্যা, আমরা যেটাকে বলি সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটি, যে আমি বাচ্চা নিতে চাচ্ছি, আমার বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না, এটি একটি সমস্যা নিয়ে আমরা এই ধরনের রোগী পাচ্ছি প্রচুর পরিমাণে। তারপরে হচ্ছে যে আরো কিছু সমস্যা তো আমাদের থাকেই, যেটা আউটডোরে আমাদের নিয়মিত দেখতে হয়, যে আমার অতিরিক্ত রক্ত যাচ্ছে, সেটা অনিয়মিত মাসিকের পর্যায়ে পড়ে, যে আমার আগে নর্মাল রক্ত যেত, এখন আমার মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, কেন হচ্ছে? এর পেছনের কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি, আমরা নিয়মিত এই সমস্ত কিছু পেয়ে থাকি। আমাদের কিছু প্রশ্ন এসেছে ফেসবুকের যে লাইভ ভিডিওটি আমাদের গিয়েছে, সেখানে কমেন্ট এসেছে, আমি সেই প্রশ্নগুলো থেকে কয়েকটা প্রশ্ন আপনাকে বলছি। যে মুনিরা লিখেছেন যে তিনি তার বয়স হচ্ছে 36 এবং তার একটি বাচ্চা আছে যার বয়স হচ্ছে 6 বছর। তিনি সোমাজেক্ট ইনজেকশন নিচ্ছেন লাস্ট 5 বছর, কিন্তু গত 1 বছর ধরে সেটি অফ রেখেছিলেন, কারণ তিনি কনসিভ করতে চেয়েছিলেন কিন্তু কনসিভ হয়নি, তাই তিনি আবার লাস্ট এপ্রিল থেকে সেটি নেওয়া শুরু করেছেন। এই ইনজেকশন নিলে নর্মালি তার পিরিয়ড খুব কম হয় বা হয়ই না, কিন্তু এবার তার প্রায় 1 মাস যাবত পিরিয়ড হচ্ছে এবং পেটে ব্যথা হচ্ছে। কি কারণে এমন হচ্ছে এবং তার 6 বছর ধরে ডায়াবেটিস আছে, সেটা জানতে যাচ্ছেন। আচ্ছা, তো মুনিরা, আমি আপনাকে বলছি যে আপনার তো 6 বছর যাবত, বাচ্চাটার বয়স কত? 6 বছর। 6 বছর এখন সে ইনজেকশন ডিএমপি নিচ্ছে, কতদিন যাবত নিচ্ছে? মাঝখানে হচ্ছে 1 বছর বন্ধ ছিল, সে আবার শুরু করেছে। আচ্ছা, কিন্তু তার 1 বছর চলবে। আচ্ছা, তার এই অনিয়মিত মাসিকের একটি কারণ হতে পারে তার ডায়াবেটিস, যেটা তার নিয়ন্ত্রিত না। তো অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণেও কিন্তু তার অনিয়মিত মাসিক হতে পারে। আরেকটা হচ্ছে যে এই যে তিনি ইনজেকশন দিচ্ছেন, এই ইনজেকশন দিলে প্রথম দিকে তার অনিয়মিত মাসিক হতে পারে, আলটিমেটলি অবশেষে যেটা হয় সাধারণত মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক প্রায় দেখা যায় যে তার মাসিক বন্ধ হয়ে যায় এবং তার বাচ্চা নিতেও দেরি হতে পারে। তো এখন যেটা হচ্ছে এই যে 1 মাস যাবত মাসিক হচ্ছে, তার ব্লাড সুগারটা একটু চেক করতে হবে, তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা, এবং তাকে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে তার অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা পেয়ে যায়, আমরা সেভাবেই তাকে চিকিৎসা দেব। আশা করবো মুনিরা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। নাদিরা শিকদার লিখেছেন যে তার বয়স হচ্ছে 30 বছর এবং তার মাসিক নির্দিষ্ট ডেটের 7 থেকে 10 দিন পর হয় প্রত্যেক মাসে, এটিকে কোনো প্রবলেম কিনা? আর সাধারণত এই মাসিক তার 3 দিনের বেশি থাকে না, তিনি বিবাহিত এবং তার কোনো বাচ্চা নেই। আচ্ছা, নাদিরাকে ধন্যবাদ। নাদিরা, আপনাকে আমি বলছি, মাসিক আপনার 3 দিন থাকে, এটি সম্পূর্ণ স্বাভাবিক, কারণ আমাদের মাসিক 1 থেকে 7 দিন থাকতে পারে, কারো 1 দিনও থাকতে পারে, 3 দিনও থাকতে পারে। আর একটা প্রশ্ন ছিল যে তার হচ্ছে 10 দিনের নির্দিষ্ট যে তারিখটি তার 7 থেকে 10 দিন পরে হয়, এটিও সম্পূর্ণ স্বাভাবিক, 7 থেকে 10 দিনের মধ্যে হতেই পারে। আমাদের যদি 21 দিনের আগে মাসিক হয় অথবা 35 দিনের পরে হয়, সেটাকে আমরা অস্বাভাবিক বলি, তখন আমরা কারণ খুঁজতে চাই। 7 থেকে 10 দিনের মধ্যে এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং আপনি চাইলে আপনি বাচ্চা নিতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। এনাম লিখেছেন যে বয়স 18, অনিয়মিত মাসিকের কারণ কি? তো ম্যাম, আমরা অলরেডি আমাদের প্রোগ্রামের শুরুতে কথা বলেছি, তাও যদি একবার একটু বলেন। আমরা প্রোগ্রামের শুরুতেই বলেছি তার বয়স মাত্র 18,
অর্থাৎ তার মেনাক শুরু হওয়ার কয়েক বছরের মধ্যে, প্রথম 3-4 বছরের মধ্যে হরমোনজনিত কারণে এরকম তার অনিয়মিত মাসিক হতে পারে, এবং এটা সময় সাপেক্ষে দেখা যায় যে কিছুদিনের মধ্যে, 1-2-3 বছরের মধ্যে সাধারণত যদি অন্য কোনো কারণ না থাকে তাহলে এটি স্বাভাবিক হয়ে আসবে। অতএব আমি মনে করছি চিন্তার কোনো কারণ নেই। ইফকাত ফারজানা লিখেছেন যে তার বয়স হচ্ছে 26 বছর এবং তার বিয়ের পর থেকে পিরিয়ড ইরেগুলার হয়ে গিয়েছে। তারা বেবি কনসিভ করার ট্রাই করেছেন কিন্তু কনসিভ হয়নি। তার ওভারিতে সিস্ট ছিল 5 বছর আগে, লিখেছেন। আচ্ছা, বিয়ে হয়েছে, কে প্রশ্ন করেছে নাম কি? ইফকাত। ইফাত। ইফাত, আপনার বিয়ে হয়েছে কত বছর বললেন? 6 বছর। 6 বছর বলেছে। 6 বছর। 6 বছর বিয়ে হয়েছে এবং মাসিক অনিয়মিত হচ্ছে এখন। বিয়ের আগে কি তার মাসিক নিয়মিত ছিল? সেটা উল্লেখ করেনি। সেটা সে উল্লেখ করেনি, তাই না? সে এমনও হতে পারে যে তার প্রথম থেকেই মাসিক হয়তো অনিয়মিত ছিল, তাই না? যদি বিয়ের পরে অনিয়মিত হয় তাহলে তার কারণগুলো আমরা তো বললামই যে প্রথম দিকে হয়তো কোনো কারণ নাই, অথবা আমাদের কমন এখন যেটা হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হতে পারে। এবং সে কিন্তু বলেছে তার 5 বছর একটা ওভারিতে একটা সিস্ট ছিল, কিন্তু সেই সিস্টটা কেমন সে কিন্তু আপনাকে বলেনি, তাই না? হতে পারে সেটা পলিসিস্টিক হতে পারে সিস্ট, সেটার জন্য হয়তো সে অপারেশন। সুতরাং আমরা তাকে ডাক্তারের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলবো। আচ্ছা ইফকাত, আশা করবো যে আপনি ম্যামের পরামর্শ অনুযায়ী একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন। ইসরাত জাহান লিখেছেন যে তার মেয়ের বয়স 15.5 বছর, তার 1 বছর যাবত মাসিক বন্ধ এবং তার ওজন হচ্ছে 35 কেজি। কেন মাসিক হচ্ছে না সেই বিষয়ে জানতে চাচ্ছেন। আচ্ছা, ইফাতকে আমরা বলছি তার মেয়ের বয়স মাত্র 15 বছর, একদম 1 বছর বন্ধ হয়ে আছে। জি ম্যাম। আচ্ছা, সেক্ষেত্রে তার বাচ্চার ওজন কিন্তু কম, মাত্র 35 কেজি, তাই না? 35 কেজি। আপনার বাচ্চাকে সুষম খাবার খাওয়াবেন, প্রচুর পরিমাণে পানি, তরল খাবার খাওয়াবেন, এবং তার ওজনটা একটু বাড়াতে হবে। এর সাথে আপনি ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিড খাওয়াতে পারেন। ওজনটা বাড়াতে হবে। ওজনটা বাড়ালেই দেখবেন যে সে ঠিক তার মাসিক আবার সাধারণত নিয়মিত হয়ে যাবে। আর যদি সেখানে নিয়মিত না হয় তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা, নাজিয়া লিখেছেন যে তার পিরিয়ড সবসময় টাইমলি হয়, কিন্তু আচ্ছা ফার্স্টের 2 দিন তার নরমাল থাকে, তারপরে তার সেটা কমে যায়। তো এতে কি কোনো সমস্যা কিনা? আর তার ওয়েট একটু একটু করে বেড়ে যাচ্ছে এবং তিনি ম্যারিড, তার কোনো বাচ্চা নেই। এই জানতে চাচ্ছি। নাজিয়ার বয়স কত? বয়স উল্লেখ করেনি না। আচ্ছা, বয়স উল্লেখ করেনি। তার বয়স, তার কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, সে কিন্তু বলেছে, তাই না? ওজন বেড়ে যাচ্ছে এবং মাসিক একটু একটু কমে যাচ্ছে। আমাদের কিন্তু এখন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ খুবই কমন, এবং এই জাতীয় রোগীরা আসে আমাদের কাছে যে ওজন বেড়ে যাচ্ছে, মাসিক কমে যাচ্ছে এবং বাচ্চা হচ্ছে না। তবে উনি কতদিন যাবত বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন সেটা কিন্তু উল্লেখ করেননি। যদি 1 বছরের কম সময় হয় তাহলে চিন্তা করার কিছু নাই। তার ওজনটা নিয়ন্ত্রিত করতে হবে, ফাস্টফুড কম খেতে হবে, সুষম খাবার খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, এবং ওজন নিয়ন্ত্রণ করলে আমার মনে হয় ওনার সমস্যার সমাধান হবে। আচ্ছা, শিশির লিখেছেন যে পলিসিস্টিক ওভারি নিয়ে যে আমরা কথা বললাম সিনড্রোমটি নিয়ে, তো এটি থাকলে কি বেবি হয় না? না, এটা যে হবে না এমন কোনো কথা না, প্রচুর হচ্ছে, এমনিতেই হচ্ছে। না হলে আমরা অনেক সময় একটু ওষুধ দিয়ে দিই, যেটাকে আমরা ওভুলেশন ইন্ডাকশন, সেটাও হচ্ছে, এমনিতেও হয়ে যাচ্ছে। ওজন কমালেই কিন্তু বাচ্চা কনসিভ করে এবং তার মাসিক অনেক সময় রেগুলার হয়ে যায়। একটা ওজন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। মারিয়া জানতে চেয়েছেন যে তার পিরিয়ড 2-3 মাস পর পর হয়, তার মানে অনিয়মিত মাসিক হচ্ছে। এই বিষয়ে তিনি পরামর্শ চেয়েছেন ম্যাম, যে তিনি কি করবেন এই ক্ষেত্রে। মারিয়ার বয়স কত? বয়স উল্লেখ করেন না। যদি বয়সটা উল্লেখ করতো তাহলে ঠিক হতো। মারিয়াকে আমি বলছি তার বয়স কত আমি ঠিক জানি না, সে একটু বিশেষজ্ঞ পরামর্শের কাছে যে একটু পরীক্ষা করালে বোঝা যাবে তার কোনো সমস্যা আছে কিনা। কারণ তাকে একটু দেখতে হবে তার কোনো সমস্যা আছে কিনা, তার ইতিহাস নিতে হবে, তারপরে তাকে একটু পরীক্ষা, অন্তত একটা আল্ট্রাসোনোগ্রাফি করালে আমরা বুঝতে পারবো, যেহেতু সে বয়স উল্লেখ করেনি, তাই না? অ্যাঞ্জেলিকা লিখেছেন যে তার সাধারণত পিরিয়ড নিয়মিত হয়, কিন্তু পিরিয়ডের সময় তার ব্যথা হয়। এখন সেই ব্যথার জন্য কি করা যেতে পারে? তার বয়স 30 এবং তিনি অবিবাহিত। তার এই ব্যথার জন্য সে যেটা করতে পারে,
এই সময়টা সে বিশ্রাম নেবে, কাজ করবে না, একটু বিশ্রামেই থাকবে, এবং যদি ব্যথা সহ্যের অতিরিক্ত হয় তাহলে তাকে ওষুধ খেতে হবে, পেইন কিলার খেতে হবে, ব্যথানাশক ওষুধগুলো খেতে হবে। জুয়েল রানা জানতে চেয়েছেন যে মাসিকের সময় যে পেট ব্যথা হয় সেটির কারণ কি? বয়স হচ্ছে 14 বছর, যার জন্য প্রশ্নটি করেছেন তার বয়স 14 বছর। যার জন্য 14 বছর। এই 14 বছর বয়সে যেটাকে আমরা বলি যে তার যে ব্যথা হচ্ছে, এটাকে আমরা ইংরেজিতে বলি ডিসমেনোরিয়া। এবং সাধারণত এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। দেখা যায় যে এই ব্যথানাশক ওষুধ দিলে তাকে ব্যথানাশক ওষুধ দিতে হবে, এবং আস্তে আস্তে পরবর্তী সময়ে তার বিয়ে হলে এবং বাচ্চা হয়ে গেলে আস্তে আস্তে এটি ঠিক হয়ে যায়। সুতরাং এটি নিয়ে তাকে চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নাই, অ্যাংশাস হওয়ার কোনো কারণ নাই। যখন যদি সহ্যের অতিরিক্ত ব্যথা হয় তাকে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা, আকলিমা জানতে চেয়েছেন যে তার বয়স 36 বছর, 1 মাস আগে ডিএনসি হয়, এখন তার পিরিয়ডের সময় অল্প রক্ত গিয়েছে এই মাসে, তো এই বিষয়ে জানতে চেয়েছিলেন যে কি পরামর্শ থাকবে তার জন্য। তার আগে কতদিন ছিল নিয়মিত সেটা উল্লেখ করেননি, তাই না? ডিএনসি হয়েছে তো এই মাসে তার অল্প রক্ত যেতে পারে, সেটা যদি স্বাভাবিক হয় ভয়ের কিছু নাই। তবে সাধারণত ডিএনসি বা এমআর অ্যাবর্শনের পরে আমাদের রক্তটা একটু বেশিই যায়, কিন্তু তার কম গিয়েছে, এটাও অবশ্য স্বাভাবিক, চিন্তার কিছু কারণ নেই, সে অপেক্ষা করুক। লিপি রয় লিখেছেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে বেবি কনসিভ করার পরে মেটফর্মিন কন্টিনিউ করা কি ঠিক কিনা সেটা জানতে চেয়েছেন। যদি তার মেটফর্মিন আগে দিয়ে থাকে কন্টিনিউ করা যাবে, এটাতে এখন আর এতে শিশুর কোনো গর্ভস্থ শিশুর কোনো সমস্যা হবে না। তাজুল ইসলাম লিখেছেন যে একটোপিক প্রেগন্যান্সি এর সমাধান কি? দুইবার এই প্রবলেম হয়েছে এবং বেবি কনসিভ করতে প্রবলেম হবে কিনা। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ম্যাম একটু যদি একটোপিক প্রেগন্যান্সি কি সেটা নিয়ে একটু কথা বলে নিতেন। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে আমাদের সাধারণত প্রেগন্যান্সিটা কোথায় হয়? আমাদের গর্ভ ধারণটা হয় কোথায়? জরায়ুর ভেতরে। জরায়ুর বাইরে যদি আমাদের প্রেগন্যান্সি হয়, গর্ভধারণ হয়, তখন তাকে আমরা বলি একটোপিক। সেটা হতে পারে টিউবে, সেটা হতে পারে ওভারিতে, এমনকি জরায়ুর দুয়াল ছাড়া তার সার্ভিক্সে হতে পারে। তো এই একটোপিক প্রেগন্যান্সির অনেক কারণ থাকে। তার বিভিন্ন কারণের জন্য এটা হতে পারে, যেমন তার পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আমরা বলি, যে তার তলপেটে যদি কোনো সংক্রমণ থাকে সেক্ষেত্রে তার হতে পারে, অথবা তার হচ্ছে যে আগে কখনো যদি কোনো সমস্যা হয়েছিল, যে আগে একটোপিক প্রেগন্যান্সি হলো, তারও ঝুঁকি বেড়ে থাকে। হ্যাঁ, এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এক্ষেত্রেও হতে পারে। এমনকি অনেক সময় দেখা যায় যে আমরা আর্টিফিশিয়াল টেকনোলজির মাধ্যমে যে বাচ্চা নিছি সেটাও আমাদের হতে পারে। সুতরাং বিভিন্ন কারণে হতে পারে। উনি কারণ উল্লেখ করেন তার কখন হয়েছিল। আর একবার হলে যে পরবর্তীতে একটোপিক হবে এমন না, আমরা এরকম ভাবি না। সে পরবর্তীতে সে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারে। অলরেডি ম্যাম দুবার হয়েছে, তো এই জন্য দুবার হয়েছে, কোথায় হয়েছে সেটা আমাদের জানতে হবে। তার কি দুটো টিউব আছে বা দুটো টিউব কেটে ফেলেছে কিনা আমরা জানি না। যদি দুটো টিউব কেটে ফেলে থাকে তাহলে কিন্তু তার হচ্ছে যে আমরা এআরটির মাধ্যমে, আর্টিফিশিয়াল টেকনোলজির মাধ্যমে টিউবে আমরা সরাসরি বাইরের থেকে আমরা আইভিএফ করে জরায়ুর ভিতরে বসিয়ে দিব, আমাদের হরমোনাল সাপোর্ট পাবে ওভারির থেকে। সেটাও হতে পারে, আমরা জানি না তার দুইটা টিউবই কেটে ফেলেছে কিনা। সেক্ষেত্রে তো একদম বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়াটাই তাদের জন্য ডেফিনেটলি। ম্যাম কাজী নাহিদ লিখেছেন যে তার ওয়াইফ প্রায় 4 বছর ধরে পিল খাচ্ছেন, এখন তারা বেবি কনসিভ করতে যাচ্ছেন, সেজন্য প্রায় 3 মাস হয়েছে তারা মানে তার ওয়াইফ পিল অফ রেখেছেন, কিন্তু এখনো তিনি কনসিভ করেননি, তো কি করতে পারেন সে বিষয়ে পরামর্শ চেয়েছেন। আচ্ছা, তার এক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই। সাধারণত পিল বন্ধ করার 3 মাসের মধ্যে তার হচ্ছে যে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু আসে সেটা একটু এদিক সেদিক হেরফের হতে পারে, এবং এটা সাধারণত 3 মাসের মধ্যেই ঠিক হয়ে যায়। অতএব তার তো কেবল 3 মাস হয়েছে, অপেক্ষা করবে এবং বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে, ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাবে। বৃষ্টি লিখেছেন যে তিনি বিবাহিত, তার বয়স 27 বছর এবং গত 5 মাস যাবত তার পিরিয়ড হচ্ছে না, তো তিনি কনসিভ করেননি, তো এখন তিনি কি করতে পারেন? তিনি কি কনসিভ করতে চাচ্ছেন সেটা উল্লেখ করেননি ম্যাম, কিন্তু তার পিরিয়ডটি 5 মাস ধরে বন্ধ আছে, সেটা নিয়ে কথা বলছেন।
পিরিয়ডটি তো 5 মাস যাবত বন্ধ আছে। প্রথমত আমাদের খুঁজে বের করতে হবে তার বয়স 27 বছর, কি কারণে তার পিরিয়ড বন্ধ হয়ে আছে, তার কোনো ডিজিজ আছে কিনা, অর্থাৎ তার কোনো সমস্যা, এর পেছনে কোনো অসুখ আছে কিনা। যেমন আমরা বলছিলাম যে তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, তার হচ্ছে যে পলিসিস্টিক ওভারি থাকতে পারে, অথবা অন্য কোনো সমস্যা। যদি তার কোনো সমস্যা না থাকে, যদি সমস্যা থাকে আমরা সেই অনুসারে চিকিৎসা দেব। আর যদি সমস্যা না থাকে তখন সেক্ষেত্রে আমরা তাকে কি করতে পারি, আমরা তাকে হচ্ছে যে হরমোন দিয়ে তাকে আমরা উইথড্রল ব্লিডিং করাতে পারি। তাহলে হয়তো একবার কোনো কারণে বন্ধ হয়েছে, তার পরবর্তীতে তার নিয়মিত মাসিক হয়ে যাবে। সেক্ষেত্রে একজন ওই একই কথা বিশেষজ্ঞ ডক্টরের কাছে তাকে যেতেই হবে। সাফরিনা লিখেছেন যে মাসিক হলে তার প্রত্যেক মাসেই পেটে ব্যথা করে, তো এটি কেন হয়, তো কেন হয় সেটা নিয়ে তুমি আমরা অলরেডি কথা বলেছি। ব্যথার জন্য সে কি করতে পারে? ব্যথার জন্য সে ব্যথানাশক ওষুধ খাবে। আচ্ছা ম্যাম, সানজিদা লিখেছেন যে তার বয়স 28 বছর, তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্রবলেমটি আছে। এখন তার ওয়েট তিনি কমিয়েছেন, কিন্তু মেডিসিনও নিচ্ছেন, কিন্তু তিনি কনসিভ করতে পারছেন না। এখন তিনি কি করতে পারেন? তাকে একটু ধৈর্য ধরতে হবে। সাধারণত দেখা যায় যে আমরা 6টা সাইকেলে তাকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দেই। যদি তার পরপর 6টা সাইকেলের না হয়, আমরা এরপরে অন্য পদ্ধতিতে যাব। অতএব তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তানহা লিখেছেন যে তার বয়স 18 এবং তার পিরিয়ড যখন হয় তখন 1 মাস পরে, তারপর বন্ধ থাকে 1 মাস, তারপর আবার হলো, এরকম অনিয়মিত ভাবে হয়। তো এটি কোনো প্রবলেম কিনা, আর এটি পরবর্তীতে তার কনসেপ্ট করার ক্ষেত্রে কোনো প্রবলেম করবে কিনা? তার বয়স কত বলেছে? 18। না, আমরা আগেও বলেছি যে এটা কোনো সমস্যা না। অনেক সময় দেখায়, আমরা অনেককেই পেয়েছি যাদের আগে অনিয়মিত মাসিক ছিল, অর্থাৎ 15, 16, 17, 18 বছর বয়সে, পরবর্তীতে কিন্তু তাদের মাসিকও নিয়মিত হয়েছে এবং কনসিভ করতেও কিন্তু কোনো সমস্যা হয়নি। অতএব উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। শারমিন লিপি লিখেছেন ম্যাম যে কারো বয়স যদি 40 বছর হয়, সেক্ষেত্রে সে কি কনসিভ করলে কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা, 40 বছর, সাধারণত 40 বছরের পরে আমাদের ঝুঁকি থাকে যে বিকলাঙ্গ বাচ্চা হওয়ার। তার বয়স 40, তার যদি একান্তই বাচ্চা নিতে হয় তাহলে সে নিতে পারবে, কারণ আমাদের যে ঝুঁকিটা থাকে একদম যে তার হবেই এমন না। সেক্ষেত্রে বাচ্চা কনসিভ করার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি, সেটা করে দেখা যাবে যে তার বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, তাহলে সে কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে তো ম্যাম মানে কোনো প্রবলেম না হলে সেক্ষেত্রে কোনো বাধা নেই। শামীম জানতে চেয়েছেন যে সাদা স্রাব নিয়ে যদি কিছু বলতেন। তার বয়স কত জানতে চেয়েছে। আচ্ছা, সাদা স্রাব আমরা যেটাকে বলি লিউকোরিয়া, এটি কিন্তু আমাদের 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে হচ্ছে এটি নর্মাল, একদম পুরোপুরি স্বাভাবিক। অর্থাৎ তার কোনো অসুখ নাই, কিছু নাই, কিন্তু তার সাদা স্রাব যাচ্ছে। সে একটু ওজনটা বাড়াতে পারে, অথবা তার হাইজিন মেনটেন করতে পারে, প্রচুর পানি খেতে পারে, পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারে, ঠিক হয়ে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি সাদা স্রাবের পেছনে যদি কোনো কারণ থাকে, যেমন ডায়াবেটিসের রোগী যদি থাকে, তার সাদা স্রাব যাবে। অথবা যদি কোনো তার যৌনবাহিত রোগ থাকে, তারও সাদা স্রাব। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে তার সাদা স্রাবের ধরনটা কেমন। ইভেন কি জরায়ুমুখের ক্যান্সারের আগেও কিন্তু প্রচুর পরিমাণে স্রাব যায়। সুতরাং তার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাকে যেতে হবে এবং তখন বুঝতে হবে তার সাদা স্রাবের ধরন দেখে আমরা ডিজিজটা বুঝতে পারবো যে তার কোন ধরনের। সবসময় যে সাদা স্রাব খারাপ বা সবসময় ভালো এরকম কিন্তু কোনো কথা বলতে পারবো না আমরা। আচ্ছা, একজন ডক্টরের কাছে গিয়ে সেটি স্বাভাবিক কি অস্বাভাবিক সেটা একটু জেনে নিতে হবে, তাই তো? ঠিক। ম্যাম রিমানা লিখেছেন যে তার বয়স হচ্ছে 25, তিনি আনমেরিড এবং তার ওয়েট হচ্ছে 73। তার পিরিয়ড স্টার্ট হওয়ার 7 থেকে 10 দিন আগে ব্রাউন ডিসচার্জ যায়, হাফ দিন ও 2 দিন এভাবে থাকে, তারপর স্টপ হয়ে যায়। তার এই সমস্যাটি অনেকদিন ধরেই আছে। তো পিরিয়ড কম বেশি টাইমলি হয়, এটা কেন হচ্ছে, মানে ব্রাউন ডিসচার্জ যেটি সেটি কেন হচ্ছে, এটি কোনো রোগ কিনা বা এটি মাসিকের অংশ কিনা? আর যদি মানে তিনি জানতে চাওয়ার কারণ হচ্ছে যে নামাজ পড়ার ক্ষেত্রে কি বিধিনিষেধ? এই যে ব্রাউন ডিসচার্জটা, এটি আসলে তার যদি ওজন কমাতে পারে। তার বয়স কত বললেন? 25। বয়স কমালে, ওজন কমালে কিন্তু তার এটি নিয়মিত হবে। এটা মাসিকেরই একটি পার্ট
এবং নামাজ পড়াতে তো অসুবিধা হবে না, নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা হবে না। তবে তার ওজনটা কমাতে হবে। আর এটি মাসিকেরই একটি পার্ট। ওজন কমালে হয়তো দেখা যাবে যে তার মাসিকটা নিয়মিত হয়ে গিয়েছে, রেগুলার হয়ে গিয়েছে, তখন সমস্যাটা থাকবে না। তার মানে কি ম্যাম যেদিন থেকে ব্রাউন ডিস্টের শুরু সেদিন থেকে সে তার মাসিকটা কাউন্ট শুরু করবে কি? সে করতে পারে, করতে পারে। তাহমিনা লিখেছেন যে তার বয়স হচ্ছে 27, তিনি বিবাহিত, তার মাসিক অনিয়মিত, তার 45 বা 65 দিন পর পর হয় এবং ব্লিডিংও তুলনামূলক কম হয়। এখন রিসেন্টলি তার পিরিয়ড রেগুলার হচ্ছে, তিনি কনসেপ্ট করার ট্রাই করছেন 5 মাস ধরে, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। আচ্ছা, উনি মাত্র 5 মাস যাবত চেষ্টা করছেন। হ্যাঁ, 5 মাস যাবত। আমরা যদি 1 বছর চেষ্টা করার পর তারপরে যদি মাসিক না, বাচ্চা না হয়, তখন আমরা বলি যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। এক্ষেত্রে উনি চেষ্টা করুক, তবে উনি কোন সময়টা চেষ্টা করবে সেটা তাকে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, সাধারণত আমরা বলি মাসিকের 8তম দিন থেকে 18তম দিন পর্যন্ত এই সময়টা তাদের দৈহিক মিলন হবে বাচ্চা নেওয়ার জন্য। এবং সে 5 মাস মাত্র, তো তার টেনশন করার কিছু নাই। আর উনি একটি ফলিক অ্যাসিড খাবেন, প্রতিদিন একটি করে ফলিকশন খাবেন, ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন। আচ্ছা ম্যাম, শিলা জানতে চেয়েছেন যে তার বয়স 21 বছর, ওয়েট হচ্ছে 55, তার পিরিয়ড 1 মাস কিংবা 15-20 দিন পর পর হয়, এটা কি কোনো প্রবলেম কিনা, এর ফলে ফিউচারে কোনো প্রবলেম হবে কিনা? এটা বড় কোনো সমস্যা না, ওজনটা একটু কমাতে হবে। আচ্ছা, রবি জানতে চেয়েছেন যে কখন বোঝা যাবে যে কনসিভ হয়েছে? কনসিভ হওয়ার সাধারণত কথাগুলো, কনসিভ করলে উপসর্গ দেখা দেয়, যেমন মাথা ঘোরানো, বমি বমি ভাব বা বমি, হ্যাঁ, এবং অনেকের কাছে দুর্গন্ধ, কিছু খেতে পারে না, মানে কিছু খেতে পারছে না, এ সমস্ত উপসর্গ দেখা দিলে, এবং তারও আগে তার যে মাসিক হওয়ার কথা ছিল, সে মাসিকটা তার যদি নিয়মিত থাকে, তার মাসিকটা হলো না, সে পিরিয়ডটা মিস করলো, তা এবং পিরিয়ড মিসে দেখা যাবে যে সাধারণত 7 থেকে 15 দিনের মধ্যে এই উপসর্গগুলো দেখা যাবে। তখন উনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সন্দেহ হবে যে উনি হয়তো কনসিভ করেছেন। তারপরে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো। তো ম্যাম আমরা তো আরো প্রশ্ন নিব, তো এখন আমরা যে অন্যান্য কিছু সমস্যা নিয়ে কথা বলি, যে যেমন আমরা কথা বললাম যে কনসিভ করার লক্ষণ কি কি বা কি সমস্যা, গর্ভকালীন সময়ে আর কি কি সমস্যা হতে পারে যেটা স্বাভাবিক না? আচ্ছা, গর্ভকালীন সময়ে স্বাভাবিক না। আচ্ছা, গর্ভকালীন সময়ে আমাদের হচ্ছে যে সাধারণত এই উপসর্গগুলো তো দেখা দিতেই পারে, আমি যেগুলো বললাম। এছাড়াও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা বলি মূত্রথলির সংক্রমণ, এটা হওয়ার ঝুঁকি বেশি থাকে, এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকিও বেশি থাকে, অর্থাৎ কনস্টিপেশন। হ্যাঁ, এ সমস্ত ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, শাকসবজি, টাটকা ফল ইত্যাদি বেশি খেতে হবে, তাহলে আমাদের এই ঝুঁকিগুলো এড়ানো যাবে। আর অন্য কোনো অসুখ যদি হয়, সেটা তো তার চিকিৎসা করতেই হবে। ম্যাম, তো আপনি যে বললেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেটির লক্ষণ কি ম্যাম? কখন বোঝা যাবে যে তার দেখা যাবে যে তার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, প্রস্রাব করতে গেলে তার জ্বালাপোড়া হচ্ছে, বারবার প্রস্রাব হচ্ছে, সে বারবার প্রস্রাব করতে যাচ্ছে, এগুলো লক্ষ্য। এবং অনেক সময় তলপেটেও ব্যথা হতে পারে, এই সময় নাভির ঠিক নিচে তলপেটে ব্যথা করতে পারে। এগুলো হলে তাকে বুঝতে হবে তার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে, সেখানে তার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর ম্যাম, আমরা যেমন জানি যে নারীদের বিভিন্ন ধরনের সিস্ট বা টিউমার হয় জরায়ুতে, তো এই বিষয়ে যদি একটু কথা বলতেন যে কি ধরনের সিস্ট আছে বা কি ধরনের টিউমার হচ্ছে জরায়ুতে নাকি ওভারিতে? ম্যাম, দুই ভাবে যদি ভাগ করে বলতেন। আচ্ছা, জরায়ুতে আমাদের হচ্ছে যে দেখা যায় যে জরায়ুতে টিউমার যেটা হয় সেটাকে আমরা বলি ফাইব্রয়েড ইউটেরাস জরায়ু। এটি সাধারণত 20-এর পরে চান্স থাকে 20%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 20 জনের হতে পারে, আর 40-এর পরে প্রতি 100 জনের মধ্যে 40 জনের হতে পারে। সুতরাং দেখা যাবে যে এটি ছোট ছোট থাকে, যদি ছোট থাকে এবং তার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? তার জন্য কোনো সমস্যা না। আর এটি একটি বেনাইন সমস্যা, বেনাইন কন্ডিশন। সেরকম ওভারিতেও আমাদের সিস্ট থাকতে পারে। যদি ওভারিতে দেখা যায় যে আমাদের সিস্টটা 5 সেন্টিমিটারের নিচে,
তাহলে কিন্তু তার কোনো সমস্যা না। কিন্তু যদি এটি বেড়ে যায় তাহলে আমরা কি করব, তখন আমরা হচ্ছে যে এটা চিকিৎসা নিব। ম্যাম, আপনি যেমন বেশ কয়েকবার আলোচনায় বলেছেন যে অনিয়মিত মাসিক বা যে কোনো মাসিক রিলেটেড যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই অতিরিক্ত ওজনটা একটি বিরাট সমস্যা। তো এই ওজন নিয়ন্ত্রণের জন্য কি করা যেতে পারে ম্যাম? ওজন নিয়ন্ত্রণের জন্য দুটি পন্থা, খাবার নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে কায়িক পরিশ্রম। তাকে এক্সারসাইজ করতে হবে, বিভিন্ন ভাবে সে এক্সারসাইজ করতে পারে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, দ্রুত হাঁটতে পারে, দৌড়াতে পারে, দড়ি লাফাতে পারে, তবে সেটা কিন্তু মাসিকের সময় না। আচ্ছা, যে স্বাভাবিক অন্যান্য যে সময়টা সেই সময়টা করবে। আচ্ছা ম্যাম, এমনিতে তো আমাদের নারীদের জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, তো বয়স ভাগ করে কখন কোন ভ্যাকসিনটি দেওয়া উচিত বা নেওয়া উচিত সেটা নিয়ে যদি একটু ম্যাম কথা বলতেন। ভ্যাকসিন তো এমনিতে ধরেন আমাদের স্বাভাবিক ভ্যাকসিন গুলো, স্বাভাবিক কারণে যেগুলো হচ্ছে সেগুলো। তো নারীদের জন্য যেটা হচ্ছে যে ভ্যাকসিনটা আমাদের জন্য দরকার, একটা হচ্ছে যে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য একটা ভ্যাকসিন এসেছে এখন, এটা কিন্তু আমাদের জন্য জরুরি। এবং আমরা বলি কারো যৌন জীবনের, সেক্সুয়াল জীবনের প্রবেশের আগেই তার এটা দেওয়া উচিত, অর্থাৎ 11 থেকে 15 বছরের মধ্যে দিতে হয়। আর কারো যদি সেক্সুয়াল লাইফ শুরু হয়ে যায়, তাহলে যৌন জীবন শুরু হয়ে গেলে তাকে একটি পরীক্ষা করতে বলি আমরা সাধারণত, জরায়ুর মুখের পরীক্ষা। সেটা যদি নেগেটিভ থাকে, প্যাপস বলি আমরা, তখন আমরা তাকে দিতে বলি। এটি সাধারণত দেয় 3টা ডোজ দেওয়া হয়। প্রথমটা দেওয়ার 6 মাস পরে একটা, 1 মাস পরে একটা, তার 6 মাস পরে একটা। এটাকে বলে সারফেরিক্স, এবং এটা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করার একটি অন্যতম উপায় আমরা বলি। আচ্ছা ম্যাম, আমরা আরো কিছু প্রশ্ন আছে সেগুলো নিয়ে নিচ্ছি। সোহানা লিখেছেন যে জরায়ুতে যদি টিউমার থাকে তাহলে কি বেবি কনসিভ করা যাবে কিনা? যদি টিউমারটা ছোট থাকে বেবি কনসিভ করা যাবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু বড় হলে তখন সমস্যা হতে পারে। আচ্ছা, শরীফুল ইসলাম লিখেছেন যে তার এক বোনের বয়স 17 বছর এবং তিনি নিয়মিতভাবে নটেরন ট্যাবলেট খাচ্ছেন। তো তার এই ট্যাবলেট যদি খাওয়া বাদ দেন তাহলে তার মাসিক হয় এবং এটি মাসে 2-3 বার হয়। এই অবস্থায় কি করা যেতে পারে? আচ্ছা, সেই একই সমস্যা, মাসিক শুরুর দিকে আমাদের অনিয়মিত সমস্যা, সেটা হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে, আবার একই মাসে 2-3 বারও হতে পারে, যেটাকে আমরা বলি পলিমেনোরিয়া। তো তার আসলে এই সমস্যাটাই হচ্ছে, এখন সে যেটা করবে যে তার মধ্যে আমরা কারণ খুঁজে দেখবো তার অন্য কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে থাইরয়েডের সমস্যা, অথবা আমাদের রেয়ারলি পিসিওডি এখানে হতে পারে। যদি সেটা না হয়, সে প্রতি 3 মাস খাবে এবং বন্ধ করে দিবে। বন্ধ করার পরে দেখবে যে তার আবার কেমন হচ্ছে। যদি হতে থাকে সে 6 মাস 1 বছর পর্যন্ত খেতে পারে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ম্যাম, সঞ্জিত লিখেছেন যে অ্যাপেন্ডিক্স অপারেশনের পর থেকে তার পিরিয়ড ইরেগুলার হচ্ছে, 3-4 মাস পর পর হয়। এটার জন্য কি করা যেতে পারে? পেশেন্টের বয়স 21 বছর। অ্যাপেন্ডিক্সের সাথে আসলে এরকম কোনো সম্পর্ক নেই, তবে অ্যাপেন্ডিসাইটিসের সাথে পেলভিক ইনফেকশনের একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যেটা আমাদের হয়, আমরা বলি পেলভিক ইনফেকশন যদি থাকে, তাদের তলপেটে ব্যথা হয়, তলপেটে দাহ হয়, অনেক সময় অতিরিক্ত মাসিক হয় বা মাসিকের সময় ব্যথা হয়, এটা হতে পারে। এটার সাথে তার কোনো মাসিকের সম্পর্ক নেই। আচ্ছা, মোহাম্মদ রাকিব লিখেছেন যে তিনি যার কথা লিখেছেন তার বয়স 19 বছর, ওয়েট 60 এবং তার পিরিয়ড 15 থেকে 20 দিন পর পর হয় এবং 9 থেকে 12 দিন সেটি থাকে। তো এটি স্বাভাবিক কিনা সেটি জানতে চেয়েছেন। তার বয়স 15 বছর, কিন্তু 19 বছর 60 কেজি। বয়স 60 কেজি এবং পিরিয়ড 15 থেকে 20 দিন পর পর হয়, থাকে 9 থেকে 12। হ্যাঁ, সেটা আমি একটু আগে যেটা বললাম, যেটা আমরা বলি যে এই সন্ধিক্ষণে যেটা হচ্ছে তার, এবং তার সাথে ওজনও বেশি আছে, সেটা আমার মনে হয় সে ওজন নিয়ন্ত্রণ করলে এটা ঠিক হয়ে যাবে। ওজনটা একটু কমাতে হবে। আচ্ছা, কোয়াশের লিখেছেন যে তার বয়স 30 ইয়ার্স এবং তার প্রশ্ন হচ্ছে যে তার প্রায় সাদা স্রাব হয় এবং মাসিকের সময় অনেক পেট ব্যথা করে। তার 7 বছরের একটি ছেলে আছে। গত 3 বছর ধরে তিনি কনসিভ করার ট্রাই করছেন কিন্তু কনসিভ করছে না। সকল টেস্ট করিয়েছেন, সবই ঠিক আছে এবং ওষুধও খেয়েছেন, তবে কোনো রেজাল্ট তিনি পাচ্ছেন না। সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? আচ্ছা, তার যে সাদা স্রাব যায়, তাকে জিজ্ঞেস, তার কি কোনো চুলকানি আছে কিনা, অথবা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব কিনা, অথবা তার ডায়াবেটিস আছে কিনা, এই কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে।
তবে উনি বলেছেন যে তার কোনো সমস্যাই নাই, তাই না? সব পরীক্ষা নিরীক্ষা করেছে, তার কোনো সমস্যাই নাই। যদি কোনো সমস্যা না থাকে, উদ্গ্রীব হওয়ার কিছু নাই, সময়ে সে কনসিভ করবে। জেসমিন লিখেছেন যে তার তুলনামূলক মাসিক কম হয়, তিনি নরমেন্স 5 mg খান, তো 2 মাস খাওয়ার পরে মাত্র একদিন হয়েছে, তো কি করতে পারেন? তার ওজন ঠিক আছে? তার ওজন ঠিক আছে, এটা স্বাভাবিক। আমি বলেছি, শুরুতেই বলেছিলাম আমরা কিন্তু, যে একদিনও 3 দিনও থাকতে পারে। সুকন্যা লিখেছেন যে তার চকলেট সিস্ট ছিল, অপারেশন করিয়েছেন, 6 মাস হয়েছে। অপারেশনের পর পিরিয়ডের টাইমে অনেক পেইন হতো, বাট এখন পিরিয়ডের প্রথম 2 দিন অনেক পেইন করে। এই পেইনটি কখন ঠিক হবে সেটি জানতে চেয়েছি। আচ্ছা, চকলেট সিস্ট মানে হচ্ছে, আমরা এই ডিজিজটাকে বলি এন্ডোমেট্রিওসিস। এবং এই জাতীয় সমস্যা যদি কারোর থাকে, তার হচ্ছে যে শুধু যে ওভারিতে চকলেট সিস্ট মানে সেটা ছিল তার ডিম্বাণুতে, ওভারিতে, এবং তার আশেপাশে অন্যান্য পেলভিক অর্গানেও থাকতে পারে। সেই জন্য তার এই ব্যথাটা হচ্ছে। এই ব্যথাটার জন্য তাকে যেটা করতে হবে, তাকে নিয়মিত ব্যথানাশক ওষুধ খেতে হবে। হ্যাঁ, এনএসএআইডি গ্রুপের যে কোনো, ইবুপ্রোফেন, যে কোনো কিছু, ইন্ডোমেথাসিন খেতে হবে। এবং সে যদি সবচেয়ে ভালো হয়, তিনি যদি বিবাহিত হন এবং কনসিভ করেন এবং বাচ্চা নেন, তাহলে এই সময়টাতে তার আর এই রোগটা বাড়বে না এবং প্রশমন হবে। তার বাচ্চা নিয়ে নেওয়াটাই আমরা বলি যে ভালো। অতএব কেউ যদি বিয়ে করতে চান, আমরা বলি দ্রুত বিয়ে করতে এবং দ্রুত বাচ্চা নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, নিপা লিখেছেন যে তার বয়স হচ্ছে 32 এবং ওয়েট হচ্ছে 90, তার দুটো ছেলে আছে কিন্তু তার পিরিয়ড অনিয়মিত হয়, এখন তিনি কি করতে পারেন? এটা আমরা সবাই বলছি, তাই না? অতিরিক্ত ওজন, সেক্ষেত্রে ওজনটা নিয়ন্ত্রণ করলে প্রথমত অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। রিয়া রহমান লিখেছেন, এই প্রশ্নটি আগে একবার এসেছিল যে সিস্ট হলে কি বাচ্চা নেওয়া যাবে কিনা সেটি জানতে চাই। সেটা সিস্টটা কোথায়, সিস্টের সাইজটা কতটুকু, সেটার উপর ডিপেন্ড করবে। যদি 5 সেন্টিমিটার বা তার কম হয়, এটা একদমই নর্মাল, স্বাভাবিক। হ্যাঁ, এটার জন্য ওয়ারিড হওয়ার কিছুই নাই। সুতরাং আমরা আগে দেখে নিব যে সিস্টের সাইজ কেমন, কতটুকু, সেটার উপরই ডিপেন্ড করবে। কাজিমুল লিখেছেন যে পিআইডি এর অ্যাডভাইস চাচ্ছেন তিনি। তো ম্যাম যদি একটু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নিয়ে একটু কথা বলতেন, যে লক্ষণগুলো কি কি বা কি পরামর্শ। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আমরা ট্রায়াড অফ সিম্পটমস বলি। একটা হচ্ছে যে কি হবে, তার তলপেটে ব্যথা থাকবে, তারপরে হচ্ছে তার মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাবে, মাসিকের সময় ব্যথা হবে, এবং স্বামী সহবাসে তার ব্যথা হবে। এই সমস্যাগুলো, এবং তার অনেক সময় বিভিন্ন সাদা স্রাবের ধরনগুলো সে বলবে যাবে। এক্ষেত্রে আমরা চিকিৎসা দিতে বলি, দুজনকে আমরা চিকিৎসা দিতে বলি। সাধারণত যদি এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়, বোথ পার্টনারকে চিকিৎসা দিতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে পরামর্শ নিয়ে দুজনের চিকিৎসা করাতে হবে। আচ্ছা ম্যাম, নাবিলা লিখেছেন যে ওভুলেট মেডিসিন কেন দেয়া হয়, আর এটা 3 মান্থের জন্য ডিলে যদি, আচ্ছা গ্যাপ দিয়ে যদি খাওয়া হয়, 3 মাসের গ্যাপ দিয়ে যদি খাওয়া হয়, তাহলে কোনো প্রবলেম হবে কিনা? না, ওভুলেট ড্রাগটা দেয়া হয় হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন করানোর জন্য। অর্থাৎ শব্দটা বলছে তার জন্য, ওভুলেশন মানে বাচ্চা কনসিভ করার পূর্ব শর্ত হচ্ছে তার ডিম্বাণু থেকে ডিম ফুটে বের হয়ে আসবে, সেই ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু আসবে, ওখান থেকে শুক্রাণু যাবে, মিলিত হবে, বাচ্চা হবে। সুতরাং ওভুলেশন তার হচ্ছে না মাসে মাসে, সেই ওভুলেশন করানোর জন্য এই ওভুলেট ড্রাগটা দেওয়া হয়। আর আমরা সাধারণত এটি এক নাগারে 6 মাস খেতে বলি। তবে সে যদি 3 মাস খেয়ে বাদ দিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। বরঞ্চ অনেক সময় আমরা একটু বাদ দিয়ে দেখি, দেখা যায় যে রিবাউন্ড ফেনোমেনাতে সে আবার কনসিভ করে যায়। সুতরাং সে এটা বাদ দিতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, আহসানুল কবির লিখেছেন যে তার ওয়াইফের বয়স হচ্ছে 27 বছর, তো 1 বছর বিয়ে করেছেন, 1 বছর 2 মাস। তার হরমোনের সমস্যা ছিল, এখন সেটি নরমাল। তো 5 মাস আগে তার 3 মাস পিরিয়ড অফ ছিল, পরে যখন শুরু হয় তার 7 থেকে 10 দিন রক্ত যেত, এখন 2 মাস যাবত কম হয়। এখন তারা কনসিভ করতে চাচ্ছেন, কনসিভ হচ্ছে না, কি করতে পারেন? কতদিন যাবত চেষ্টা করছেন সেটি উল্লেখ করেননি। যদি তাদের 1 বছরের কম হয়, তারা চেষ্টা করুক। আমরা আগেও বলেছি যে আমাদের একটা ডেঞ্জার পিরিয়ড আছে, এই সময় বাচ্চা হয়, এই সময়টা তারা হচ্ছে যে বাচ্চা নেওয়ার চেষ্টা করবে। আর যদি 1 বছরের বেশি হয়, তাহলে তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রূপকথা লিখেছেন যে পিসিওএস কি একেবারে ভালো হয় না, আর কমেট মেডিসিনটা খেলে তার অন্য কোনো প্রবলেম হবে কিনা?
পিসিও একেবারে ভালো হয় না, সেটা থেকে যায়, কিন্তু ওজনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা আমাদের আমাদের হাতের নিজেদের, তাই না? নিজের ওজন নিয়ন্ত্রণ করতে পারি খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে, ব্যায়াম করার মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, তাই না? আর কমেট ওষুধটা খেলে এটা আসলে হচ্ছে যেটা ওজন কমানোর জন্য না, কিন্তু আমাদের একটা ভুল ধারণা হয় যে কমেটটা খেলে ওজন কমবে। আসলে ওজন কমবে না, এখানে হয় কি তার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। সেই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে তার কনসিভ করার জন্য সমস্যা হয়, সেই জন্য আমরা তাকে কমেটটা খেতে বলি। আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কেটে গিয়েছে ম্যাম। তো আমরা ম্যাম কথা বলছিলাম কমেট নিয়ে। তো কমেট খেলে কোনো প্রবলেম হবে না, তাই তো? তবে কমেট খেলে যেটা করতে হবে, তাকে লিভার ফাংশন টেস্ট আগে করে নিতে হবে, তাকে দেখে নিতে হবে। কমেট খাওয়া রিলেটেড কোনো প্রবলেম থাকলে কি সেটি খাওয়া উচিত হবে না। আচ্ছা, শাহিদ জানতে চেয়েছেন যে প্রেগন্যান্সিতে কয় মাসে টিকা নিতে হবে? যদি তার আগে 5টি টিকা দেয়া থাকে, টিটেনাস, টক্সয়েড, টিটেনাসটাই তো জানতে চেয়েছে, সম্ভবত, তাই না? আমরা ধরে নেই টিটেনাস। যদি তার আগে 5টি টিকা দেয়া থাকে তাহলে না দিলেও চলবে, আর যদি না দেয়া থাকে সে 16 সপ্তাহের পর থেকে শুরু করবে প্রথম ডোজটা। পুষ্পিতাদি জানতে চেয়েছেন ওজন কমাবেন কিভাবে। তো আমরা অলরেডি আমাদের আলোচনার মধ্যে আমরা কথা বলেছি, তো আপনি যদি আমাদের ভিডিওটি পেজে থাকবে সেখানে দেখে নেন তাহলে আপনি উপকৃত হবেন। লায়লা লিখেছেন যে তার বয়স 28 বছর, ওজন হচ্ছে 60 কেজি, তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে এবং একটোপিক প্রেগন্যান্সি এর সার্জারি হয়েছে। এরপর 3 মাস তার পিরিয়ড অফ ছিল, মেডিসিন নেওয়ার পর পিরিয়ড হয়, 9 ডেজ থাকে, এরপর 2 ডেজ অফ ছিল, এরপর আবার অনেক ব্লিডিং হয়েছে। এখন তিনি কি করবেন? এটি আসলে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্যই এটি হচ্ছে, এটা আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, এটি হচ্ছে, তাকে তার ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে এবং তাকে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে তাকে আমরা যেটা করব, তার হরমোনের মাধ্যমে তার মাসিকটা নিয়মিত করে তাকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে চেষ্টা করতে হবে, না হলে স্টেপ বাই স্টেপ আমরা যাব, তাকে বাচ্চা নিতে হবে। ফারজানা লিখেছেন যে কনসেপ্ট করতে চাইলে ওয়েট কত হওয়া দরকার সেটা জানতে। এভারেজ ওয়েট, যার যার বয়স, হাইট অনুযায়ী, হাইট ওয়েট অনুসারে এভারেজ। আরিফ লিখেছেন যে তার ওয়াইফের অল টাইম সাদাস্রাব হয় এবং তার শরীর খুব দুর্বল, এটার প্রতিকার কি সেটি জানতে চেয়েছেন। তার সাদাস্রাবে যদি কোনো চুলকানি, সাদাস্রাবের সাথে যদি কোনো চুলকানি বা দুর্গন্ধ না থাকে, এটি সম্পূর্ণ স্বাভাবিক। তার ওজনটা একটু বাড়াতে হবে, সুষম খাবার খেতে হবে, প্রচুর পানি পান করতে হবে এবং হাইজিন তো মেনটেন করছে হয়তো। শিমুল লিখেছেন যে জরায়ুর ক্যান্সারের যে টিকা আছে সেটি নিলে কি বাচ্চা কনসিভ হবে কিনা? হ্যাঁ, হবে, এটা কোনো প্রবলেম হবে না। আফসানা লিখেছেন যে আচ্ছা ঠিক আছে, তিনি লিখেছেন যে তার বিয়ে হয়েছে 3 বছর, তার বয়স হচ্ছে 28, ওজন 65 ইয়ার্স, তিনি বেবি কনসিভ করা ট্রাই করছেন 2 বছর, কি করতে পারেন? তাকে একটু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। আবুল কালাম লিখেছেন যে মাসিকের সময় ব্যথা হলে কি করণীয়। তো ম্যাম আমরা এটি নিয়ে কথা বলেছি। মোহাম্মদ রাকিব হোসেন লিখেছেন যে এই প্রশ্নটি আমরা অলরেডি একবার নিয়েছি, তিনি আবার এই প্রশ্নটি লিখেছেন। নুরুল লিখেছেন যে মাসিকের সময় প্রচন্ড ব্যথা থাকে এবং তিনি এই ব্যথায় নড়াচড়া করতে পারেন না, এটির কি সমাধান আছে? তখন তাকে বিশ্রামে থাকতে হবে, প্রচুর পরিমাণ পানি, তরল খাবার, শাকসবজি খেতে হবে এবং ব্যথানাশক ওষুধ খেতে হবে, যেটাকে আমরা বলি যে NSAID গ্রুপের, যেমন ইবুপ্রোফেন, ইন্ডোমেথাসিন এগুলো পাওয়া যায়, এই জাতীয় ওষুধগুলো তাকে খেতে হবে এবং এর সাথে গ্যাসের ওষুধ, অ্যান্টি আলসারেন্ট। শিমুল খান লিখেছেন যে তার ওয়াইফের বয়স 20 বছর, তার প্রেগন্যান্সি হচ্ছে 16 সপ্তাহ চলছে, তো একবার ব্লিডিং হয়েছিল, ডক্টর প্রলুটন ডেপোট ইনজেকশন দিয়েছিল, ফিউচারে কোনো প্রবলেম হবে কিনা সেটি জানতে চেয়েছেন। সাধারণত হবে না, সাধারণত হয় না। তারপর হচ্ছে মতাহের জানতে চেয়েছেন ওভুলেশন কি প্রতি পিরিয়ডের পর একবারই হয় নাকি আরো বেশি, অর্থাৎ পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরে সেটি হয় কিনা সেটি জানতে চেয়েছেন। ওভুলেশন হয় পিরিয়ডের মাঝামাঝি সময়ে। হ্যাঁ, আমরা সাধারণত বলি 11 থেকে বা 12 থেকে
11 থেকে 13-র মধ্যে। সুতরাং পিরিয়ডের সময় মানে পিরিয়ড হয়ে যাওয়ার সময় হয় না, পিরিয়ডের মাঝামাঝি সময় হয়। যদি নিয়মিত মাসিক মানেই নিয়মিত ওভুলেশন, সাধারণত আমরা ধরে নেই 8% ছাড়া। সুতরাং কারো যদি নিয়মিত মাসিক হয়ে থাকে আমরা ধরে নেই তার নিয়মিত ওভুলেশন হচ্ছে। মিম্মি লিখেছেন যে তার থাইরয়েডের প্রবলেম আছে, তো কনসেপ্ট করতে কোনো প্রবলেম হবে কিনা সেটা জানতে চেয়েছেন। তাকে থাইরয়েড ফাংশন টেস্টগুলো করাতে হবে, হরমোনের টেস্টগুলো করিয়ে সেগুলোকে বেজলাইনে নিয়ে আসতে হবে ওষুধের মাধ্যমে, একজন এন্ডোক্রাইনোলজিস্টকে দেখিয়ে তারপরে সে কনসেপ্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না আশা করছি। আব্দুল্লাহ লিখেছেন যে তার ওয়াইফের এই 2 মাস ধরে একই মাসে 2বার করে পিরিয়ড হয়েছে, তো এটি কেন হচ্ছে সেটি জানতে চেয়েছেন। আমরা তাকে প্রথমত একটা মানে তার অন্য কোনো যদি সমস্যা না থাকে আমরা তাকে একটা আল্ট্রাসাউন্ড করব, হ্যাঁ, তাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ দা অ্যাবডোমেন করব, এবং তার অন্য কোনো ডিজিজ আছে কিনা আমরা সেটা দেখে নেব। আমরা এর আগে বলেছিলাম ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে তার বয়স কত বললো, বয়স বলেনি না, বয়স উল্লেখ করেনি, তখন আমরা তাকে সে অনুসারে চিকিৎসা দেব। যদি কোনো কারণ খুঁজে পাই দিব, আদারওয়াইজ আমরা হরমোন দিতে পারি তাকে। ম্যাম, আজকে আমাদের প্রোগ্রামে একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তো এই পর্যায়ে যদি আমাদের ডক্টরলা ফ্রেন্ডদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। ডক্টরলা একটি চমৎকার সামাজিক যোগাযোগের মাধ্যম, এবং এই চমৎকার যোগাযোগের মাধ্যমে আমি মনে করছি যে আমাদের যারা রোগী উপকৃত হচ্ছেন এবং তারা এখান থেকে অনেক প্রশ্ন জানতে পারছেন, প্রশ্ন করতে পারছেন, উত্তর জানতে পারছেন, এবং ঘরে বসেই কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন, তাই না? আবার অনেকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারছেন। সুতরাং একটি চমৎকার সোশ্যাল মিডিয়া, এবং আমি ডক্টরওয়ালাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সাথে ছিলেন ডাক্তার বিলকিস বেগম চৌধুরী ম্যাম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে আছেন কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ ও হসপিটালে। ম্যামের সিরিয়াল পেতে আপনারা ডায়াল করতে পারেন 16484 এই নাম্বারে। তাছাড়াও আমাদের যে ওয়েবসাইটটি আছে www.drwala.com, সেখানে লগ ইন করার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ইউটিউবে ডক্টরওয়ালা টিভি নামে আমাদের একটি চ্যানেল আছে, যেটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা বিশেষজ্ঞদের বিভিন্ন সচেতনমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। ডক্টরওয়ালার সাথেই থাকুন, সুস্থ থাকুন।